Okay. So good morning. আমরা শুরু করি তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়। আমাদের আজকের ক্লাসের তো তোমরা এবার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ পাওয়ার পয়েন্টের? জি স্যার। গুড। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের 4th চ্যাপ্টার সিলেবাসের আলোচনার বিষয় হচ্ছে মোমেন্টস, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। মোমেন্ট, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। তো প্রথমে আমাদের যেটা মোমেন্টস আমরা এ পর্যন্ত তো প্রথম থেকেই আমরা বলছি যে স্ট্যাটিস্টিক্স এর মূল বিষয়ই হচ্ছে আমাদের ডাটা, তথ্য নিয়ে কাজ। তথ্যের মোমেন্টসটা আসলে কি দেখায়? মোমেন্টসটা হচ্ছে আমার যে তথ্য আছে তার যে ডিস্ট্রিবিউশন, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন, এটা ডিসক্রাইব করতে সাহায্য করে। সো the moments are popularly used to describe the characteristics of a distribution. বোঝা গেছে কথা? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। দেখতেও পাচ্ছ তো স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, তো প্রথম লাইনটাই দেখো যেটা বলছে, the moments are popularly used to describe the characteristic of a distribution. ডিস্ট্রিবিউশনের চরিত্রটা, প্রকৃতিটা কি রকম, সেই বিষয়গুলা আমার মোমেন্টস এর মাধ্যমে আমরা জানতে পারি। এবং এটা it is calculated from arithmetic mean of the distribution or from any arbitrary chosen value including 0. তাহলে এটা অ্যারিথমেটিক মিনের রেসপেক্টে ক্যালকুলেট করা যায়, অথবা যে কোনো একটা ভ্যালু, আরবিট্রারি ভ্যালুর রেসপেক্টে করা যায়, ইনক্লুডিং জিরোর রেসপেক্টেও করা যায়। এবং এইগুলা প্রতিটা যে এই যে অ্যারিথমেটিক মিন, তারপরে একটা আরবিট্রারি ভ্যালু এবং যে জিরোর রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব, তার জন্য ডিফারেন্ট নামও আমরা করে থাকি। যেমন when moments are calculated about the arithmetic mean এর রেসপেক্টে যখন এটাকে ক্যালকুলেট করা হয়, তখন এই মোমেন্টটাকে বলা হয়ে থাকে moments about mean, or it is also called central moment. সেন্ট্রাল মোমেন্ট, কারণ কি সেন্ট্রাল আসলো কেন? কারণ আমার মিনটা সবসময় সেন্ট্রাল ভ্যালুই তো শো করে, তাই না? সেই জন্য ওটা বলছে যে সেন্ট্রাল মোমেন্টস। তারপরেও যখন এটা একটা পার্টিকুলার ভ্যালুর রেসপেক্টে ক্যালকুলেট করা হবে, when they are calculated about the arbitrary value, যে কোনো একটা ভ্যালুর রেসপেক্টে, তখন সেটাকে বলা হয় র মোমেন্টস। তাহলে যখন মিনের রেসপেক্টে ক্যালকুলেট করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। যখন আরবিট্রারি একটা পার্টিকুলার ভ্যালুর রেসপেক্টে করা হচ্ছে, যে কোনো ভ্যালুর রেসপেক্টে, তখন সেটাকে বলা হচ্ছে র মোমেন্টস। এবং যখন তার পরের লাইনে দেখো, যখন এটা ক্যালকুলেট করা হয় অ্যাবাউট জিরোর রেসপেক্টে, তখন সেটাকে বলা হয় মোমেন্ট অ্যাবাউট অরিজিনের রেসপেক্টে মোমেন্ট। তাহলে যে কোনো অরবিটারি ভ্যালুর রেসপেক্টেও তো আমরা এটা ক্যালকুলেট করতে পারি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলা যাইতে পারে উই ক্যান ক্যালকুলেট ইনফিনিট নাম্বার অফ মোমেন্ট। কারণ যে কোনো ভ্যালু রেসপেক্টে 1, 2, 3, 4, অথবা যে তথ্যগুলো আছে তার যে কোনো একটা ভ্যালুর রেসপেক্টে, তাহলে ইনফিনিট নাম্বার অফ মোমেন্ট আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু প্র্যাকটিক্যালি ইন প্র্যাকটিস আমাদের শুধু 4টা মোমেন্টই ক্যালকুলেট করা হয়, এবং তার 4টা মোমেন্ট দিয়ে আমরা ডিস্ট্রিবিউশনের ফর্ম এবং ক্যারেক্টারিস্টিক্সকে ইনভেস্টিগেট করতে পারি। অনলি 4 মোমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে কথা? জি স্যার। গুড। তাহলে আমরা এবার যদি ফর্মুলাতে যাই, আচ্ছা মোমেন্ট, তাহলে মোমেন্ট আমার কি দেখাবে? মোমেন্ট আসলে দেখায় আমার
ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স এবং মোমেন্ট আমরা ক্যালকুলেট করতে পারি মিনের রেসপেক্টে, যে কোনো অরবিটারি ভ্যালুর রেসপেক্টে অথবা জিরোর রেসপেক্টে। যখন মিনের রেসপেক্টে ক্যালকুলেট করা হয় তখন সেটাকে বলা হলো সেন্ট্রাল মোমেন্ট, যখন আরবিটারি ভ্যালুর রেসপেক্টে করা হলো তখন সেটাকে বলা হচ্ছে র মোমেন্টস, যখন জিরো রেসপেক্টে তখন মোমেন্ট অ্যাবাউট অরিজিন। তাহলে এখন যদি আর বলা হলো যে মোমেন্ট ইনফিনিট টাইমস করা যাইতে পারে, কিন্তু আমরা 4টা মোমেন্টই সাধারণত করে থাকি। তাহলে ধরি আমরা যদি ভ্যারিয়েবলটা আমার তথ্য যেটা আছে সেটা এক্স, অ্যাজিউমিং দ্য ভ্যালু আমার x1 x2 x3 xn পর্যন্ত উইথ মিন x বার, যদি তাদের মিন x বার হয় তাহলে যে কোনো একটা অরবিটারি ভ্যালু আমার যদি a হয় তাহলে এর রেসপেক্টে আমরা যে 4টা মোমেন্ট তৈরি করতে পারবো। এই অরবিটারি ভ্যালুর রেসপেক্টে যখন মোমেন্ট করি তখন সেটাকে কি বলা হয়েছিল, র মোমেন্টস। তাহলে এর রেসপেক্টে আমার 4টা মোমেন্ট যেটা তৈরি ক্যালকুলেট করতে পারি সেগুলোকে আমরা যদি ডিনোট করে থাকি মিউ, মিউ হচ্ছে মোমেন্ট। আর র মোমেন্টস এর জন্য আমরা এই যে প্রাইম, উপরে একটা দাগ প্রাইম, আর প্রথম মোমেন্টের জন্য 1, সেকেন্ড মোমেন্টের জন্য 2, থার্ডের জন্য 3 আর 4 নম্বরের জন্য 4, এইভাবে ডিফাইন করতে পারি, এভাবে জাস্ট ডিনোট করতে পারি এটা। এবং সেটাকে ডিফাইন করা হয়, দেখো ফর্মুলা, ফার্স্ট মোমেন্ট মিউ 1 প্রাইম যেটা আছে সেটা কি দেখাচ্ছে, 1/m n সামেশন xi মাইনাস a। তাহলে এই জিনিসটা আসলে কি দেখাচ্ছে, যে প্রতিটা ভ্যালু xi মাইনাস হচ্ছে ওই অরবিটারি ভ্যালু। তাহলে প্রতিটা ডাটাকে আমার ওই অরবিটারি ভ্যালু থেকে আমি বাদ দিচ্ছি এবং তারপর সবগুলাকে সামেশন করছি, তারপর সেটাকে ডিভাইড করছি 1n দিয়ে। মানে যতগুলা তথ্য আছে আমার, 10টা যদি ভ্যালু থাকে তাহলে 10টা ভ্যালুর আমার যে কোনো আরবিটারি ভ্যালু রেসপেক্টে মাইনাস করে যে ভ্যালুগুলো পাইলাম সেইগুলো সবগুলোর যোগ ডিভাইডেড বাই 10। ঠিক আছে, বোঝা গেছে? একবার স্যার, এখানে এটা কি একদমই মানে আনুমানিক ধরে নেওয়া না কোথা থেকে না, পাচ্ছি এটা? যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু আনুমানিকও মানে হতে পারে, যেগুলো দেওয়া থাকবে এগুলোর ভেতর থেকে না? এগুলোর ভেতর থেকে হয়তো বলে দেওয়া থাকবে যে হুম। এর রেসপেক্টে 10-এর রেসপেক্টে মোমেন্ট বের করো। বোঝা গেছে কথা? এটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু, 10, 12, 15, 20 যে কোনো একটা কিছু হতে পারে, সেটা বলা হবে, ওকে, সেটা আমরাই নিতে পারি অথবা বলা হবে। বোঝা গেছে জি স্যার। শৈশব? জি স্যার। তাহলে প্রথমটা যদি বোঝা যায় তাহলে দেখো, খেয়াল করো ফর্মুলাগুলোর একটা কিন্তু সিকোয়েন্স আছে। ফার্স্ট মোমেন্টের ক্ষেত্রে কি হলো, যে প্রতিটা ভ্যালু কে ওই অরবিটারি ভ্যালু বাদ দিয়ে যে ভ্যালুগুলো পাওয়া গেল সেটার যোগ ডিভাইডেড বাই n। এটা ফার্স্ট মোমেন্টের জন্য। সেকেন্ড মোমেন্টের জন্য ডান দিকের ফর্মুলাটা দেখো, মিউ 2 প্রাইম, জাস্ট আগের মতনই। সেকেন্ডের জন্য প্রতিটা ভ্যালুকে যখন বিয়োগ দিচ্ছি, আরবিটারি ভ্যালু যখন বিয়োগ দেওয়া হচ্ছে তার স্কোয়ার করা হয়েছে, আর কিছু না। দেখতে পাচ্ছ? যতগুলো মোমেন্ট আমি বের করব সেটা পাওয়ার হিসেবে ইউজ করব। ইয়েস, এক্স্যাক্টলি, জাস্ট বিষয়টা সেটাই হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ঠিক 2 নম্বরের ক্ষেত্রে মিউ, সেকেন্ড মিউ মোমেন্টের জন্য আমার xi মাইনাস a স্কোয়ার হয়ে গেছে, তারপরে সব ভ্যালুগুলোকে যোগ করেছি ডিভাইডেড বাই n। থার্ড মোমেন্টের ক্ষেত্রে জাস্ট প্রতিটা ভ্যালুকে যখন দেওয়া হলো তার কিউব করা হলো থার্ড মোমেন্টের জন্য, এবং ডিভাইডেড বাই সেইগুলোকে আবার যোগ করে ডিভাইডেড বাই n। ফোর্থ মোমেন্টের জন্য প্রতিটা ভ্যালুকে যখন বিয়োগ করা হলো আরবিটারি ভ্যালু, তারপর সেটাকে
টু দি পাওয়ার 4 করা হলো, ডিভাইডেড বাই যতগুলা ভ্যালু সাম করে। ঠিক আছে, কিন্তু এখানে একটা মজার বিষয় খেয়াল করো, সেকেন্ড মোমেন্টটা, থার্ড মোমেন্টটা, ফোর্থ মোমেন্টটা, ফার্স্ট মোমেন্টটা, তাহলে এখানে একটা সিকোয়েন্স আছে। এটার পাওয়ার, যত মোমেন্ট তত পাওয়ার, আর প্রতিটা ভ্যালুকে যার রেসপেক্টে আমি মুভমেন্ট বের করছি সেইটা মাইনাস করছি, তারপরে সেইগুলোকে সামেশন করছি, ডিভাইডেড বাই আমার যতগুলো ভ্যালু আছে তত দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে কথা? এখন দুইজনই আমার সাথে কথা বলো যে এইটা কি ছিল আমার, এটা হচ্ছে র মোমেন্ট, যেখানে হচ্ছে এ একটা যে কোনো অরবিটারি ভ্যালু। এখন আমরা কিন্তু আরো আরো দুই ধরনের মোমেন্ট পেতে পারি। কি বলা হয়েছে, একটা হচ্ছে আমার হ্যাঁ মোমেন্ট অ্যাবাউট অরিজিন, মানে যেটা জিরোর রেসপেক্টে, আর একটা সেন্ট্রাল মোমেন্ট যেটা যেটা হচ্ছে মিনের রেসপেক্টে। তাহলে এখন দেখো কি একই ফর্মুলা, জাস্ট এখন যার রেসপেক্টে করা হবে এর জায়গায় সেই ভ্যালুটা রিপ্লেস হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে পরেরটা যদি আমরা করি, দেখি যে সেন্ট্রাল মোমেন্ট, তাহলে সেন্ট্রাল মোমেন্টের ক্ষেত্রে ওই আগের মতনই সবকিছু, খালি এর জায়গায় হয়ে গেল কি এক্স বার। ঠিক আছে, মানে ওই যে অরবিটাল ভ্যালু না ধরে এখানে আমরা হ্যাঁ মিনটা এখানে ধরবো, কারণ মিনের রেসপেক্টে যে সেন্ট্রাল মোমেন্ট, যে আমার মিনের রেসপেক্টে বের করতে বলছে, সেই জন্য আমি জাস্ট অরবিটারি ভ্যালুর জায়গায় এর জায়গায় আমার এক্স বার বসে গেছে, আর কিছু না। এখন এই জায়গায় দুইটা জিনিস দেখার, একটা হচ্ছে ফার্স্ট মোমেন্টটা খেয়াল করো। ফার্স্ট মোমেন্টটা এক্স আই মাইনাস এক্স বার সামেশন ডিভাইডেড বাই এন, এইটার একটা কিন্তু মিনের একটা ক্যারেক্টারিস্টিক্স শো করছে, মনে আছে? ইয়েস নো যে কিছু বলো। স্যার বুঝতে পারছি না, আরেকবার বলেন। এই ফার্স্ট মোমেন্টটা যেটা, সেটা দেখে কি কিছু চিনতে পারা যাচ্ছে? ফার্স্ট মোমেন্ট আর সেকেন্ড মোমেন্ট। ফার্স্ট মোমেন্টটা হচ্ছে মিনের একটা ক্যারেক্টারিস্টিক্স এর সাথে সম্পর্কিত, মনে পড়ে না এটা কি দেখাচ্ছে আসলে। এটা দেখাচ্ছে কি যে প্রতিটা ভ্যালু তার মিন থেকে ডেভিয়েট করছি, তারপরে সাম করছি, ডিভাইডেড বাই যতগুলা ভ্যালু সেটা। এখন মিনের একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, তোমাদের মনে আছে কিনা, যে সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম ইটস মিন ইকুয়াল টু 0। তোমার সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম মেবি। হ্যাঁ 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 মিন মিন যখন পড়াইছিলাম জি স্যার। তখন মিনের একটা ক্যারেক্টার এটা, হ্যাঁ যে তুমি এমনিও তুমি যদি করে দেখো 10টা ভ্যালু থাকে, তার যদি মিন বের করো, মিন বের করার পর সেইটাকে মিনটা যদি প্রতিটা ভ্যালু থেকে বাদ দিয়ে সবগুলোকে আবার যোগ করো, দেখবা যে 0 আসবে। তাহলে এই ভ্যালুটাই যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এর মানে কি? এর মানে হচ্ছে 0। কাজে ক্লিয়ারলি এই যে নিচে লেখা আছে দেখো মাঝখানের দিকে ফর্মুলাগুলোর পর ক্লিয়ারলি μ1 ইজ 0। বোঝা গেছে কথা? বোঝা গেছে? জি স্যার। রাবু, তাহলে ফার্স্ট ফার্স্ট মোমেন্ট কিন্তু ফার্স্ট মোমেন্ট সব সময় কিন্তু ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট সব সময় কিন্তু 0 হবে। তাহলে আমি যদি এই ফর্মুলায় ক্যালকুলেট করি সব সময় 0 আসবে। ঠিক আছে, আর সেকেন্ড মোমেন্টটা খেয়াল করো রাবু,
রাবুর কথা শুনতে পাচ্ছি না, বুঝতে পারছো? স্যার তাহলে সেকেন্ড মোমেন্টটা খেয়াল করো এবার। সেকেন্ড মোমেন্টটা কিন্তু এই ফর্মুলাটা আরেকটার সাথে সম্পর্কিত, আমাদের যেটা ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সে কি ছিল, যে প্রতিটা ভ্যারিয়েন্স কি দেখায়, যে প্রতিটা ভ্যালু তার মিন থেকে কতখানি ডেভিয়েট করছে এবং সেটার স্কোয়ার, গড় গড় স্কোয়ার, এবং সেইটাই এটা দেখাচ্ছে। এটা হচ্ছে আসলে কিন্তু ভ্যারিয়েন্সের ফর্মুলা μ2। তাহলে সেকেন্ড মোমেন্টটা হচ্ছে আসলে ভ্যারিয়েন্স, এবং ভ্যারিয়েন্সটা কি দেখায়, যে মিন থেকে আমার ডাটাগুলা কত ভ্যারি করছে, এবং সেটাই তো একটা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলার নিচে দেখো লেখা আছে ক্লিয়ারলি μ1 ইজ 0, কারণ ওটা আমার মিনের একটা ক্যারেক্টারিস্টিক্স, যে সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম ইটস মিন ইজ 0। আর সেকেন্ডটা μ2 ইজ ভ্যারিয়েন্স, যেটা এস স্কয়ার স্মল এস দিয়ে আমরা ভ্যারিয়েন্স কে ভিউ লিখি, আবার এস স্কয়ার দিয়ে লিখতে পারি, তাহলে এটা ভ্যারিয়েন্স। আর স্যার μ3 কিন্তু মোমেন্টটা তো মানে আমাদের কনস্ট্যান্টলি জিরোই হবে। জিরোই হবে, তুমি ক্যালকুলেট করলে এটা এটা হ্যাঁ, সবসময় তাহলে এটা তোমার অলওয়েজ জিরোই হবে, না অলওয়েজ জিরো না জিরো হলে হবে, মিলবে না। মিলবে না। তুমি বুঝবা যে আমার ক্যালকুলেশনে কোনো গন্ডগোল হয়েছে। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এই। আর μ3 μ4 যেটা অ্যাসিস্ট করবে মেইনলি অন্য শেপ ক্যারেক্টারিস্টিক্স ডিটারমাইন করার জন্য, আমার এটা আকৃতিটা কিরকম, আমার ডিস্ট্রিবিউশনের ডাটাগুলার, সেইগুলো হয়তো ফিগারেটিভলি আমরা আরো যেটা স্কিউনেস কার্টোসিস করব, সেইখানে এই জিনিসগুলা কাজে লাগবে, এই মোমেন্টসের বিষয়গুলা। ঠিক আছে, মোমেন্টস, এই যে ভ্যারিয়েন্স, এইগুলা দিয়ে তাহলে আমরা শেপ এর আকৃতি প্রকৃতি সম্পর্কে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এটা তাহলে সেন্ট্রাল মোমেন্ট ছিল। এখন ঠিক সেম ভাবে আমরা তো বলেছি যে ইনফিনিটি টাইমস আমার মোমেন্ট করতে পারি, তাহলে জাস্ট জেনারেল ফর্মে আমরা মেইনলি এই চারটা মোমেন্টসই ইউজ করি এবং ব্যবহার করি প্র্যাকটিক্যালি, কিন্তু ইন জেনারেল আমরা আর্থ টাইমস অফ মোমেন্ট তৈরি করতে পারি, এবং সেটার ফর্মুলাটা তাহলে আমার হয়ে যায় μr 1/n সামেশন xi মাইনাস x বার টু দি পাওয়ার r। যততম মোমেন্ট তত হচ্ছে পাওয়ার। পাওয়ার এটা ইন জেনারেল আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু মেইনলি আমরা এই চারটা মোমেন্টসই ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন আরেকটা বিষয় কিন্তু এখানে খেয়াল করার ছিল, তোমরা কিন্তু আমি আশা করেছিলাম কেউ হয়তো জিনিসটা খেয়াল করবা, কিন্তু খেয়াল করো। আচ্ছা, আমাদের সাথে বোধহয় আরেকজন পার্টিসিপেন্ট আসছে, কে এটা? না, ও আমরা তিনজনই তো, তাই তো বলি, মনে করলাম কেউ আসলো নাকি। আচ্ছা, তো এইখানে মিউ যেটা মোমেন্টস কে, মোমেন্টস এর নোটেশন, আমরা যখন র মোমেন্টস করছিলাম তখন মিউ প্রাইম দিয়েছিলাম, মনে আছে? জি খেয়াল স্যার। করো। আর এইখানে সেন্ট্রাল মোমেন্টের টাইম নাই। প্রাইম নাই, এটা দিয়েও কিন্তু আমরা ডিফাইন করতে পারি। চেহারা মানে এটা দেখলেই বুঝতে পারবো যে এটা আসলে সেন্ট্রাল মোমেন্ট। সেন্ট্রাল মোমেন্ট বোঝাচ্ছে, যেটা এক্স যখন টাইম বারের থাকবে রেসপেক্ট। এটা হচ্ছে র মোমেন্ট করছে। র মোমেন্ট মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালুর রেসপেক্টে করা হয়েছে। ঠিক আছে, জি স্যার। এবার তাহলে আমরা ঠিক সেম ভাবে, এখন তো আমার এটা সেন্ট্রাল মোমেন্ট ছিল, এখন আরেকটা মোমেন্টস আমার কি আছে? অরিজিন। অরিজিন। গুড। অরিজিনের ক্ষেত্রে আমার এই যে লাস্টে জাস্ট এটার ক্ষেত্রে আমি জেনারেল ফর্মে দেখাচ্ছি। অরিজিনের ক্ষেত্রে জাস্ট এক্স বা এর জায়গায় হয়ে যাবে 0। ঠিক আছে, কিন্তু ওইটা আমরা সবসময় খুব কম ইউজ করা হয়। তো যাই হোক, এখন যদি আমরা এ পর্যন্ত তো আমরা নর্মাল ডাটার রেসপেক্টে দেখলাম, এখন ডাটার যদি আমার ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি যদি থাকে, বরাবর প্রথম থেকে দেখে আসছি, ইনটু করে দিলেই হয়ে যায়। জাস্ট ইনটু যেটা ওই জানি। ওই একই। দেখো তোমরা দেখতে পাচ্ছ জি যে স্যার। রব আর্থ মোমেন্ট এর রেসপেক্টে যদি হয়,
তাহলে জাস্ট এফ ফ্রিকোয়েন্সিটা গুণ করা হচ্ছে আর ডিভাইড করা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে, সেজন্য হ্যাঁ। ক্যাপিটাল এন। হুম। এই আর ফর্মুলা যা আছে এই একই। অরিজিন এর রেসপেক্টে যদি হয় জাস্ট 0 মাইনাস করলে তো 0 মাইনাস 0 তো কিছু থাকে না, ওই x টু দি পাওয়ার r সব শেষে যেটা আসছে। এই তাহলে স্যার যখন র তে করব তখন আমরা আরবিট্রারি ভ্যালু নিব, যে কোনো ওটা যখন বলেই দেওয়া থাকবে হয়তো যে 10 এর হ্যাঁ। রেসপেক্টে করো, আর তখন যখন সেন্ট্রাল থাকবে তখন মিন ধরবো, আর মিন যখন আমরা বের করতে অরিজিন হবে করব তখন আইদার, 0। হ্যাঁ মিন তোমাকে আইদার বের করতে হবে অথবা হয়তো দেওয়া থাকতে পারে যে মিন এত, ওকে। ঠিক আছে? মিনের ফর্মুলায় তোমার মিন ক্যালকুলেট করে সব ক্ষেত্রেই ফ্রিকোয়েন্সি থাকলে ইনটু হয়ে যাবে। ফ্রিকোয়েন্সির যেটা ফর্মুলা জাস্ট ইনটু মানে মাইনাস করে ওটার প্রতিটার সাথে এফ ফ্রিকোয়েন্সিটা গুণ প্রতিটার ফ্রিকোয়েন্সি। স্যার এই ঠিক আছে, একটা যদি এক্সাম্পল দেখি, আমি ফ্রিকোয়েন্সির এক্সাম্পল করেছি। দেখো বলছে যে কম্পিউট দ্য ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্ট। আমার এক্স এর ভ্যালু দেওয়া আছে 2 3 4 5 6। এক্স হতে পারতো হয়তো এটা কোনো ক্লাসও হতে পারতো, 10 থেকে 5 ইয়া 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 30। তাহলে এক্স এর ভ্যালুটা কি হতো? ওই ক্লাসের মিড পয়েন্ট, যেটা আমরা কিন্তু মিনের সময় করেছি, মনে আছে কিনা? যাই হোক, আমার ভ্যালু এক্স দেওয়া আছে 2 3 4 5 6 এবং তাদের ফ্রিকোয়েন্সি 1 3 7 3 1। এই যে টেবিলটা তাহলে আমরা যদি করি যে প্রথমে এক্স, তারপরে ফ্রিকোয়েন্সি এফ নিয়েছি, আর এইগুলার আসলে আমি এখানে দেখাইনি কিন্তু নিচে দেখো এক্স বার, যেহেতু আমাকে বলেছে কি সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেট করতে, তাহলে সেন্ট্রাল মোমেন্ট কার রেসপেক্টে? মিনের এক্সপেক্ট। মিনের রেসপেক্টে। তাহলে আমার মিন বের করে নেওয়া দরকার, তো আমি আলাদা করে মিনটা বের করে নিয়েছি, আমি এখানে দেখাইনি কারণ মিন তো আমরা জানি, তোমরা ক্যালকুলেট করে নেবে জাস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ দিয়ে টোটাল ফ্রিকোয়েন্সি এক্স এর সাথে ফ্রিকোয়েন্সি গুণ প্রতিটার দিয়ে যোগ করে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিলেই পাওয়া যাবে। এগুলো আগের ক্লাসের বিষয় কিন্তু, হ্যাঁ মিন কিভাবে ক্যালকুলেট করে। তাহলে সেটা করলে দেখা যায় যে আমার মিন আসে 4। তাহলে 4টা মোমেন্ট বের করার জন্য আমার আগের ইয়াতে যদি দেখি আমরা কি ফর্মুলা কি লাগবে আমার, এই যে এক্স আই মাইনাস এক্স বার এবং তার সাথে ফ্রিকোয়েন্সির গুণ, এবং 4টার জন্য আমার তাহলে একটার হচ্ছে প্রথমটার তো আর এর ভ্যালু 1, পরেরটা হচ্ছে স্কোয়ার, তারপরে থার্ড মোমেন্টের জন্য কিউব, ফোর্থ মোমেন্টের জন্য 4। তাহলে আমার মেইনলি 4টা কলাম লাগবে কিন্তু আমি 5টা আলাদা করেছি। প্রথমেই এক্স আই মাইনাস এক্স বারটা আলাদা করে একটা কলাম করে নিয়েছি, তার সাথে পরে একটাতে স্কোয়ার করে ফ্রিকোয়েন্সির গুণ দিয়েছি, কিউব করে ফ্রিকোয়েন্সির গুণ দিয়েছি, আর একটা 4 পাওয়ার করে ফ্রিকোয়েন্সির গুণ দিয়ে করেছি। ঠিক আছে, জি স্যার। এবার কথা বলো রাবু। জি স্যার। দেখো তাহলে এক্স আই এফ আই ফ্রিকোয়েন্সি আছে, তাহলে প্রথমে আমার এক্স আই মাইনাস এক্স বার করে -2 প্রথম, যেহেতু 4 হচ্ছে আমার মিন, তাহলে -2 আসছে, তারপর -1, এইভাবে করে প্রতিটা করলাম। তার সাথে প্রথম পরের কলামে কি করলাম, জাস্ট ফ্রিকোয়েন্সির গুণ। তারপরে ফ্রিকোয়েন্সির গুণ, কিন্তু তার আগে আমি স্কোয়ার করে নিয়েছি এই এক্স আই মাইনাস এক্স বারকে। স্কোয়ার করলে -2 এর স্কোয়ার হচ্ছে 4 আর ফ্রিকোয়েন্সি 1 হয়েছে 4। এইভাবে সবগুলার পরেরটার ক্ষেত্রে কি করেছি, আগে এক্স আই মাইনাস এক্স বারের কিউব করে নিয়েছি, তারপর ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ দিয়েছি। ঠিক আছে, ঠিক সেম ভাবে সব শেষের কলামটা আগে ওই এক্স আই মাইনাস এক্স বারের পাওয়ার 4 করে নিয়েছি, তার সাথে ফ্রিকোয়েন্সি গুণ, এবং সবগুলা নিচে হচ্ছে সবগুলা সামেশন। ঠিক আছে, এখন এখন আমি এই ভ্যালুগুলা জাস্ট ফর্মুলাতে বসাবো। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের ক্ষেত্রে আমার কি 1/n সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার, এবং এইটা কি সামেশন এফ আই এক্স বার ডিভাইডেড বাই এন। আমি দেখি তো এটার ভ্যালু কত আসছে।
fi xi x বার এবং এটা সামেশন আসছে 0 দেখো এখানে স্যার তাহলে প্রথম শর্ত তো ছিল 0 আসবে। 0 আসবেই, তার মানে এটা আমার ঠিক আছে। এই ভ্যালুগুলা জাস্ট এটা হচ্ছে কি সামেশন f xi মাইনাস x বার হচ্ছে 14, এটা 3টা 0 আসছে দেখছি, 4এরটা 38। তাহলে সেই অনুযায়ী আমরা যখন ফর্মুলাতে সব বসালাম, এটা 1/n বসালেও 0, এখানে ছিল 14 ডিভাইডেড বাই n কত আছে 15 আসে 0.933, আর এটা তো 0 এসেছে যার জন্য 0, আর লাস্টের 4টা হচ্ছে 2.533। ঠিক আছে, তাহলে সেন্টার এবার মোমেন্টের ক্ষেত্রে সববারে কি 4টাই বের করতে হবে? সব সময় আমরা 4টাই, সেটাই তো বললাম যে 4টাই আমরা সাধারণত নরমালি প্রয়োজন হয় আমাদের। এখানে যেমন স্যার ওই যে অনেকগুলো দেওয়া আছে, 5টা সম্ভবত ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কোন জায়গায় স্যার, প্রশ্ন যেটা আর কি। প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ এখানে প্রশ্ন যে তো, এটা তো ডাটা, 5টা তথ্য, হ্যাঁ, হ্যাঁ, এটা তো 5টা তথ্য, তথ্য দেওয়া 5টার জায়গায় 10টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে, এটা তো তথ্য। আছে। 4টাই বের করব। হ্যাঁ তোমাকে বের করতে বলেছে কি, প্রথমে উপরে দেখো কম্পিউট দ্য ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্ট, 4টা মোমেন্টই তো আমরা বের করি, ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, থার্ড মোমেন্ট, ফোর্থ। এরকম 4টাই উল্লেখ থাকবে না কম বেশি হতে পারে? না এরকমই 4টাই ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্ট, এরকমই বলি। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আমাদের মোমেন্ট হলো, এর পরের আমাদের বিষয় হচ্ছে যে স্কিউনেস। কিন্তু স্কিউনেস বোঝার আগে আমাদের আরেকটা জিনিস জানা দরকার। স্যার স্কিউনেস মানে কি? স্কিউনেস বলতে বোঝায়, বাংলায় বোধহয় বলে ওটা বক্রতা। বক্রতা মানে ডিস্ট্রিবিউশনটা কত বাঁকা বা কোনো একদিকে ঝুঁকে আছে কিনা, সেই জিনিসটাই। কিন্তু তার আগে ওইটাই বোঝার জন্য আমার এইটা বুঝলে তারপরে তখন আমি ওইটা বুঝবো। ঠিক আছে, তো সেই বিষয়টাতে যাওয়ার আগে আমরা যে জিনিসটা জানতে চাই এটাকে বলা হয় যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন আসলে অন্যভাবে বলা হয় যে এই টাইপের ডিস্ট্রিবিউশনকে বলা হয়ে থাকে নরমাল। নরমাল, এবং এইটা আমরা সাধারণত যে কোনো তথ্য যদি গ্রহণ করি, একটা ক্লাসের বা নরমালি ডিস্ট্রিবিউট বলতে বোঝাচ্ছে এটা যে হাইট, ওয়েট, এক্সামিনেশন স্কোর এবং যে কোনো রিয়েল ডাটা। তো একটা এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, ক্লাসের 100 জন ছাত্র যদি থাকে, তাহলে তাদের যদি একটা যে কোনো পরীক্ষার রেজাল্টের মার্ক নিই, তাহলে দেখা যাবে কি যে 100-র মধ্যে যদি পরীক্ষা হয়, 33-এ যদি পাস হয়, একটা কথার কথা 33-এর কম, এই যে এই এই যে ফিগারটা আছে মোটামুটি এর মতন আসবে। এখন এখানে কি দেখাচ্ছে, দেখো বাম দিকের যে জায়গাটা, তোমরা দুইজনই আমার স্পিকার অন করে আমার সাথে দরকার ইন্টারঅ্যাক্ট করো। বাম দিকের যে এইখানে দেখাচ্ছে মানে কি কম কম জন মার্ক আছে, মানে 10, 15, 20 খুব অল্প কয়েকজন পেয়েছে, তারপরে হয়তো 33, হয়তো বেশ কিছু 34 বা 40 বেশ কিছু পাইতে পাইতে এই যে সর্বোচ্চ যেটা দেখাচ্ছে চূড়াটা, এটাই হয়তো মানে মিডল মিন, মনে করো 60 বা 70-র ঘরে, অনেক ছাত্ররা এইখানে মাঝখানে, তারপরে 70-র পর আবার কমতে শুরু করছে। বোঝা গেছে কথা? কমতে 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 হয়তো 90-র উপর অল্প কয়েকজন। এই যে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে দুই পার্শ্বে কিন্তু সমান। দেখো খেয়াল করো, এটা একটা নরমাল এবং সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, যার পিক থেকে দুই দিকের যে বাহুগুলা সেইগুলা হচ্ছে একদম সমান, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে আছে। এবং এইটা একটা বেলের, আমরা যে ঘন্টা দেখি, ঘন্টা উল্টা করে রাখলে যেরকম সেই রকম আকৃতি, বেল শেপ। এবং এই রকম যদি আমার ডাটার, এটা একটা আইডিয়াল সিচুয়েশন, এবং এই আইডিয়ালটাকে আমরা বলছি নরমাল, এই কার্ভটাকে বলা হয় নরমাল কার্ভ,
এবং এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে দুই দিকেই সমান, সিমেট্রি। একদম তার মিড পয়েন্ট থেকে, মিন থেকে তার যে টেইল মানে লোয়ার টেইল এবং আপার টেইলের দিকে যারা আছে সংখ্যা, মার্ক, এইগুলা সব সমান। দেখো না, চেহারাটা দেখেই তো বোঝা যাচ্ছে দুই দিকে খুব ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে আছে, এবং এটাই হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এবং এই সেকেন্ড লাইনটি দেখো যে এই টাইপের ডিস্ট্রিবিউশনের হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এর মিন, মিডিয়ান, মোড হচ্ছে আইডেন্টিক্যাল। এর একই জায়গায় এই মাঝখানে যে চূড়াটা, এই জায়গাতেই মিনও আছে, মিডিয়ানও আছে, মোডও আছে। ঠিক আছে? জি স্যার। এখন এইটা যদি বোঝা যায় তাহলে এই যে সিমেট্রি, এই সিমেট্রির অভাবই হচ্ছে আমার হচ্ছে স্কিউনেস, ল্যাক অফ সিমেট্রি। ঠিক আছে? তাহলে স্কিউনেস বা বক্রতা, ফাঁকা হয়ে যাওয়া, আগেরটার ক্ষেত্রে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ছিল দুই দিকের মানে একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট থাকবে। হ্যাঁ, কিন্তু ল্যাক অফ সিমেট্রি হলেই সেইটাকে আমরা উইথ রেফারেন্স টু নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে তখনই সেটা হচ্ছে স্কিউনেস বোঝায়। স্কিউনেস রেফার্স টু দ্য ল্যাক অফ সিমেট্রি উইথ রেফারেন্স টু নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এবং এই ডিস্ট্রিবিউশনটার ল্যাক অফ যে সিমেট্রি সেটাকে আমরা বলছি অ্যাসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, বা অন্যভাবে বলা যেতে পারে ডিস্ট্রিবিউশন ইজ অ্যাজ স্কিউড। এবং স্কিউনেসটা তাহলে আমরা দুই রকম করতে পারি, এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। ঠিক আছে? জি স্যার। আর ঠিক উল্টা করে যদি আমরা যদি যেমন বললাম ল্যাক অফ সিমেট্রি হচ্ছে আমার স্কিউনেস, সেরকম অ্যাবসেন্স অফ স্কিউনেসই হচ্ছে সিমেট্রি, তাই না? মানে সিমেট্রিক আর স্কিউনেস মানে অপোজিট অপোজিট, পজিশন। আর অপোজিট, অপোজিট, এটাই হলো বিষয়। ঠিক আছে? তাহলে স্কিউনেস দুই রকমের বললাম, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে পজিটিভটা কোনটা? ডান দিকে খেয়াল করো, এই যে ছবিটা, লং টেইল টু দ্য রাইট, মানে ডাটা আমার ক্লাসের, যদি আমি ওই ইয়ের কথা বললাম যে আমি যেটা এক্সাম্পল দিলাম যে ক্লাসের স্কোর, মার্কের স্কোর, তাহলে যদি কোনো সময় এরকম হয় যে আমার গড় দেখা যাচ্ছে 40 বা 50, তারপরে আস্তে 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 অনেক বেড়ে এইদিকে একদম 98 পর্যন্ত গেছে, মানে গড় থেকে তোমার এক্সট্রিম যে ভ্যালু সেটা পজিটিভের দিকে, ডান দিকে, রাইট সাইডে। বোঝা গেছে কথা? জি স্যার। তাহলে এই যে এরকম কার্ভটা সেটা হচ্ছে তাহলে পজিটিভলি স্কিউড, এবং ডিস্ট্রিবিউশনটা তাহলে তথ্য ডিস্ট্রিবিউট হয়ে আছে আমার এরকম পজিটিভলি স্কিউড। বোঝা গেছে রাবু? এরকম স্ট্রাকচার যখনই পাবো যে ডান দিকে এরকম শুরু হয়ে যাবে, বুঝতে হবে যে এর ভ্যালু গুলো সবই আমরা পজিটিভ পাবো। মানে ডান দিকের ভ্যালুগুলো মানে কি, এই দিকে লং ভ্যালু আছে, এক্সট্রিম ভ্যালু অনেক দূরে আছে ডান দিকে, পজিটিভের দিকে, বাট সব পজিটিভ। পজিটিভের দিকে। পজিটিভ বলতে কি বোঝাচ্ছে? পজিটিভ বলতে বোঝাচ্ছে যে মানে তোমার হাইয়েস্ট ভ্যালু থেকে, মিন, মিডিয়ান, মোডের থেকে অনেক দূরে এক্সট্রিম ভ্যালু গুলো আছে ডান, মানে বেশির দিকে। যেমন উদাহরণ হিসাবে ফ্যামিলি সাইজ, যদি অনেক সময় পাওয়া যেতে পারে ফ্যামিলি সাইজ, ফিমেল এজ অ্যাট ম্যারিজ, ওয়েজেস অফ এমপ্লয়। তুমি যদি একটা অফিসের ওয়েজ তুমি যদি দেখো তাহলে কি দেখবা? যে নিচের দিক থেকে যদি যাও, আরদালি, পিয়ন, এদের ওয়েজ কম, তাই না? কমতে কমতে তারপর
মিডলের দিকে অনেক এজ মানে একটা ওয়েজ আছে যারা অফিসার থেকে। তারপরে যখন যারা বস লেভেলের চলে যাচ্ছে এক্সিকিউটিভ করতে করতে টপ যে বস তার স্যালারি হয়তো এদের থেকে 5-6 গুণ আরো বেশি হয়তো। বোঝা গেছে আমার কথা? তুমি যদি টাকার অ্যামাউন্টে চিন্তা করো, 5,000, 3,000, 5,000, 10,000 থেকে শুরু হলো, মিডলের দিকে হয়তো 40, 50 বা 70,000 অনেক কয়জন আছে। তারপরে 1 লাখ, 2 লাখ থেকে তোমার টপ যে এক্সিকিউটিভ তার বেতন হয়তো 3 লাখ বা 4 লাখ। সেটা টপের দিকে, দেখো ডাইনের দিকে অনেক দূরে। বোঝা গেছে কথা? জি স্যার। এই যে এই রকম যে ডাটা, এটা তাহলে পজিটিভলি স্কিউ। বোঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। সেম ভাবে তাহলে নেগেটিভলি স্কিউড যদি হয় তাহলে বাম দিকে বাম দিকে মানে কমের দিকে বেশি থাকবে, জি স্যার। অনেক দূরে। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন একটা উদাহরণ এখানে দিয়েছি, ডেইলি ম্যাক্সিমাম টেম্পারেচার ফর এ মান্থ ইন উইন্টারে, শীতের দিনে গড়ে আমার মাঝের দিকের হয়তো টেম্পারেচার হয়তো 18, 19, 20 এরকম মাঝের দিকের টেম্পারেচার, কিন্তু তার থেকে এক্সট্রিম লেফটের দিকে হয়তো 6, 7 বা 4, 1-2 দিন। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে 4 তো বামে আছে, সেজন্য এটা নেগেটিভ। 4 অনেক দূরে, আর কোথায় 18, 19, 20 এরকম শীতের দিনের টেম্পারেচার। এইরকম যদি ডিস্ট্রিবিউশন প্রতিদিনের মান্থের যদি টেম্পারেচার এইভাবে নেওয়া হয়ে থাকে, ডেইলি টেম্পারেচার, তাহলে সেই টেম্পারেচারের তথ্যগুলাকে যদি সাজাই তাহলে দেখা যাবে এইরকম। আর অল্প কয়েকদিন হয়তো 2, 4, 3 এরকম টেম্পারেচার, আর বেশিরভাগ সময়ই দেখা যাবে 18, 19, 20 এরকম ওইদিকে, বেশির দিকে। এটা হচ্ছে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। বোঝা গেছে? কই রাবু, শিহাব, শৈশব, জি স্যার। বোঝা গেছে? জি স্যার, বুঝছি। গুড। তাহলে এখন তিনটাকে যদি এক জায়গায় নিই আমরা, এই যে চেহারা অনুযায়ী, ফিগার অনুযায়ী, একটা হচ্ছে নর্মাল কার্ভ, এটা প্রথমটা, যেটা নট স্কিউড, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। বাকি দুইটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল বা স্কিউড ডিস্ট্রিবিউশন। ডান দিকে হওয়ার জন্য এটা পজিটিভলি স্কিউড বলা হচ্ছে, আর বাম দিকে টেইল থাকার জন্য এটা নেগেটিভলি স্কিউড বলা হচ্ছে। ঠিক আছে? কিন্তু এখন এইটা আসলে কি দেখাচ্ছে? এক সেন্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মানে ডাটাগুলা কত ভ্যারি করছে, কোন দিকে কত ভ্যারি করছে, এটা কিন্তু কিছুটা হলেও দেখায়। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা অন্য জায়গায় পড়েছি যে ভ্যারিয়েশন, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স। কিন্তু এই ভ্যারিয়েন্সের সাথে বা ভ্যারিয়েশন, অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশনের সাথে আমার এই স্কিউনেসের একটা কিছু দুটা ডিফারেন্স করা যাইতে পারে। একটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন বা ভ্যারিয়েন্স আমাকে বলে যে অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন কত ভ্যারি করছে মিন থেকে। প্রথম সেন্টেন্সটা দেখো, ভ্যারিয়েশন টেলস আস অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন, কিন্তু স্কিউনেস টেলস আস অ্যাবাউট দ্য ডাইরেকশন অফ ভ্যারিয়েশন, মানে কোন ডাইরেকশনে, কোন দিকে ভ্যারি বেশি করছে, ডান দিকে না বাম দিকে, হাইয়েস্টের দিকে না লোয়েস্টের দিকে। হাইয়েস্টের দিকে হলে পজিটিভলি স্কিউড, অনেক বেশি, যেমন স্যালারি, বসের স্যালারি অন্যান্যর থেকে অনেক বেশি, তাহলে এটা পজিটিভলি স্কিউড উদাহরণ হিসাবে। আর নেগেটিভলি স্কিউড যখন
অন্যান্য থেকে কমের দিকে অনেক বেশি থাকবে। যেমন শীতের দিনের ডেইলি টেম্পারেচার, দু একদিন খুব কম টেম্পারেচার, অন্যান্য সময় অন্যান্য দিন মোটামুটি একটা 18-19। ঠিক আছে। এবং আমাদের এই বিজনেস এবং ইকোনমিক্সের ডাটা সিরিজের মধ্যে মেজার্স অফ ভ্যারিয়েশন যদিও প্র্যাকটিক্যালি বেশি ইউজ করা হয় থাকে স্কিউনেস এর থেকে, কিন্তু তারপরেও স্কিউনেস কিন্তু আমাদের এর শেপ ক্যারেক্টারিস্টিক্স বোঝাতে সাহায্য করে। ঠিক আছে। এর এই ডিফারেন্ট স্কিউড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তোমরা দেখো মাঝখানের যে ফিগারটা, এটা কি ছিল? নর্মাল পারফেক্টলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এবং এর ক্ষেত্রে আমরা দেখি এই যে মাঝখানে যে পিক, মাঝখানের পিকের এই জায়গাতেই মিন, মিডিয়ান, মোড তিনটাই অবস্থান করে। ঠিক আছে। মাঝের ফিগারটা দেখো, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড মাঝখানে এই একই জায়গাতে। In symmetrical distribution, the value of mean, median, mode are alike. একটাই মিন, মিডিয়ান, মোড একটাই হয়, একই জায়গায় হয়। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে দেখো আমরা মিন ইজ লেস দ্যান দ্য মোড, মিন মোডের থেকে কম, আর মিডিয়ানটা মিন আর মোডের ভিতরে লাইজ বিটুইন সামহোয়ার মিন এন্ড মোড। মিন এর মোডের কোনো একটা জায়গায় মিডিয়ান থাকে। মোড হচ্ছে পিকটা, আর মোডের থেকে কম হয় মিন, আর মিন আর মোডের মাঝে কোনো একটা জায়গায় মিডিয়ান থাকে। এটা নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে। পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে পিকটা মোড, আর মোডের থেকে বেশি হয় মিন, মিন ইজ গ্রেটার দ্যান দ্য মোড, and the median lies somewhere in between mode and mean। ডানের ফিগারটা, এবং এটা পজিটিভলি স্কিউ। ঠিক আছে। মোট কথা যেটাতে স্কিউ থাকবে না সেটাতে আমরা মিন, মিডিয়াম, মোড সব এক জায়গায় পাবো, এক জায়গায় সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে। হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভের ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড ডিফারেন্ট হবে। এবং ক্যারেক্টারিস্টিক্স এটাই যে পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে মোডের থেকে মিন বড়, আর মিডিয়ানটা তার মাঝের কোনো একটা জায়গায় থাকে। নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে মোডের থেকে মিন ছোট, আর মিডিয়ান এই দুটার মাঝে কোনো একটা জায়গায়। এটা জাস্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং সেই জিনিসটাই এটা আনুমানিক চেহারা। হ্যাঁ আনুমানিক চেহারা এরকম। এটা ভেরিয়েশন সেটা আমরা এক্সাক্ট অ্যামাউন্ট পাবো। হ্যাঁ, যেটা আমরা ওই যে ভেরিয়েশন যেটা পাচ্ছি সেটাতে এক্সাক্ট অ্যামাউন্টটা পাবো, আর যেটা হচ্ছে ভেরিয়েশন দেখায় এক্স্যাক্টলি কত ভ্যারি করছে মিন থেকে, কিন্তু স্কিউনেস এর ক্ষেত্রে জাস্ট ডাইরেকশনটা দেখায়। ভেরিয়েশনে কিন্তু কোনো ডাইরেকশন দেখায় না, ওটা তো গড়। দুই দিকে মিন থেকে তথ্যগুলা কত ভ্যারি করছে এটা দেখাচ্ছে, কিন্তু কোনো ডাইরেকশন দেখায় না যে ভ্যারি কোন দিকে বেশি করেছে, কোন দিকে কম করেছে, পজিটিভ না নেগেটিভ এক্স্যাক্টলি। কিন্তু স্কিউনেস এর ক্ষেত্রে সুবিধাটা এটা যে কোন দিকে বেশি স্কিউড, আমার তথ্যটা বেশি কোন দিকে আছে, কম কোন দিকে আছে, হাইয়েস্টের সাথে মিডিয়ামের মানে সর্ব বেশি যে মোডের সাথে আমার এক্সট্রিম ভ্যালুর কোন দিকে, লোয়েস্ট ইন্ডে না হাইয়েস্ট ইন্ডে, সেটা শো করে স্কিউনেসে। ঠিক আছে। এবং এই আগের ফিগারটা এখানে ডেসক্রাইব করা হয়েছে যে ইন এ পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন মিন ইজ গ্রেটার দ্যান মোড এন্ড মিডিয়ান লাইজ সামওয়্যার ইন বিটুইন মিন এন্ড মোড, যেটা ডায়াগ্রাম সি তে দেখা হয়েছে। এবং এ পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন কন্টেইনস সাম ভ্যালুজ দ্যাট আর মাচ লার্জার দ্যান দ্য মেজরিটি অফ দ্য আদার অবজারভেশন। মানে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিছু ভ্যালু অনেক বেশি থাকে মেজরিটি অফ দ্য অবজারভেশনের থেকে। বেশি অবজারভেশনের থেকে দু একটা ভ্যালু, যেমন অফিসের বেতনের কথা বললাম, বসের বেতন অন্যান্য সবার বেশিরভাগ কর্মচারীর থেকে অনেক বেশি দূরে।
ঠিক আছে, নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা, উল্টা দিকে। দুই একটা দিন, যেমন শীতের দিনের লোয়েস্ট টেম্পারেচার বললাম, দুই একদিন হয়তো খুবই কম টেম্পারেচার ছিল, বাকি মোটামুটি 14, 15, 16 বেশিরভাগ টেম্পারেচার একটু উপরের দিকে। ঠিক আছে, যেটা 3 নাম্বার, ইন নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন মোড ইজ গ্রেটার দ্যান মিন এন্ড মিডিয়ান লাইজ ইন বিটুইন মিন এন্ড মোড, যেটা ডায়াগ্রাম এ তে, আগের পেজের ডায়াগ্রাম এ তে দেখানো হয়েছে। আপনি যেটা বললেন সেই কথাই আর কি। হ্যাঁ, সেই কথাটাই জাস্ট এখানে লেখা আছে। গুড। তাহলে এই স্কিউনেস ক্যালকুলেট করার যদি ফর্মুলা আমরা দেখি, তাহলে প্রথম ফর্মুলা যেটা আমরা বলি যে কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট অফ স্কিউনেস। কার্ল পিয়ারসন এটা দিয়েছিল, সেজন্য ওর নাম অনুযায়ী কোফিশিয়েন্ট অফ স্কিউনেস, এবং যেটাকে এস দিয়ে ডিনোট করছি, এস কে। পি হচ্ছে পিয়ারসনের, এবং এটার ফর্মুলাটা কি দেখাচ্ছে, মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং আমরা অলরেডি কিন্তু এই কথাটাই দেখেছি, এই যে পরের লাইনটা যদি দেখি, যে মিন গ্রেটার দ্যান মোড হলে পজিটিভলি স্কিউড, মিন লেস দ্যান মোড হয় যখন নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে, আর মিন এর মোড একই থাকে তখন স্কিউনেস 0। এইরকম করে কিন্তু, এবং এইখান থেকে দেখো এইটার মাইনাস করলে এটা পজিটিভ আসা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিলেও একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। তাহলে এই এস মানে এই এই ফর্মুলাটা থেকে যেটা পাবো, আমি যদি পজিটিভ পাই তাহলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ পাইলে নেগেটিভলি স্কিউড, আর যদি 0 পাই তাহলে বুঝবো কোনো স্কিউ নাই, এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড, এবং এটা কি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। কিন্তু কোন কোন সময়, শেষ লাইনটা দেখো, সামটাইমস মোড ক্যানট বি ইউনিকলি ডিফাইন্ড। এই যে ফর্মুলাতে আছে মিন আর মোড, মোড কি জিনিস? মোড তো হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি যার সর্বোচ্চ, সেটাই তো মোড। কিন্তু অনেক সময় বলা হচ্ছে যে মোড ইউনিকলি ডিফাইন করা যায় না, ফ্রিকোয়েন্সি হয়তো দুইটা ভ্যালুর ফ্রিকোয়েন্সি একই হয়ে গেছে। আমি ক্লাসের দুইটা পাচ্ছি তখন, হ্যাঁ, যখন দুইটা তিনটা দেখা যাচ্ছে যে একই, আমার ক্লাসের হাইটের কথাই যদি, সরি ক্লাসের মার্কের কথা বলছি, আমার দেখা গেছে যে 20 জন 55 পেয়েছে, আবার 20 জন 60 পেয়েছে, তাহলে তো মোড আমার ইউনিকলি ডিফাইন করা যাচ্ছে না। সেই জায়গায় তখন ফর্মুলাটাকে একটু চেঞ্জ করা হয়, কারণ দেখা যায় যে যেমন মডারেটলি স্কিউড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই যে নিচের এইটা সত্য হিসাবে কাজ করে, মিন মাইনাস মোড করলে ইকুয়াল টু মিন মাইনাস মিডিয়ানের 3 টাইমস। তাহলে মিন মাইনাস মোড, এই যে ফর্মুলাতে আমার যে মিন মাইনাস মোড আছে, এই জায়গায় এই যে মিন মাইনাস মিডিয়াম ইন্টু 3, এইটা রিপ্লেস করলে ফর্মুলাটা আসে যাবে তাহলে আমার এই যে পরের পেজে যেটা 3 মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে কোনো একটা এক্সাক্ট মোড না পাইলে আমরা এরকম হ্যাঁ, যে মানে দুইটাই ফর্মুলা ইউজ করা যাইতে পারে, মিন মাইনাস মোড অথবা 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান। কোথাও যদি এক্সাক্ট মোড দেওয়া থাকে 3 দিয়ে ফেলি, তাহলেও কি ভুল হবে না চলবে? হবে, কোনো অসুবিধা নেই, মানে দুইটা ফর্মুলাই প্রযোজ্য। ওকে, এটা হচ্ছে তাহলে কার্ল পিয়ারসনের ফর্মুলা। আরেকটা আরেকজন ক্যালকুলেট করেছিল, বৌলি ক্যালকুলেট করেছে কোয়ার্টাইল কোফিশিয়েন্ট অফ স্কিউনেস, কোয়ার্টাইল থেকে, যদিও আপনাদেরকে কোয়ার্টাইল পড়ানো হয়নি, তাই না? কোয়ার্টাইল আপনাদের সিলেবাসের মধ্যে নাই, তারপরেও আমরা জাস্ট জেনে রাখি যে মানে তথ্যকে আমরা যেমন মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছি বা মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেরকম করেছি যে মাঝখানের ভ্যালুটা, ঠিক সেই রকম কোয়ার্টাইল হয় যে মানে তথ্যকে 4টা সেগমেন্টে তাদের যে ডিফারেন্সটা, সেই জিনিসগুলো ক্যালকুলেট করে। তো যাই হোক, এটাকে Q1, Q2, Q3 এইভাবে ডিনোট করে, থার্ড কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, এবং সেইগুলাই হচ্ছে Q3। এর ফর্মুলাটা হচ্ছে যে এস কে বোঝাচ্ছে হচ্ছে স্কিউনেস,
আর বি হচ্ছে বৌলিস দিয়েছে সেই কারণে, এবং সেই ফর্মুলাটা হচ্ছে Q3 মাইনাস Q2, এটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। একটু এইটাকে যদি সাজায় নিই, জাস্ট মাইনাস এই ব্র্যাকেট গুলা তুলে নিই, তাহলে নিচের লাইনে যেটা আসে Q3 মাইনাস Q1 মাইনাস 2Q2 ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। এখন এই যে Q2টা আসলে মিডিয়ান, কোয়ার্টাইল যেটা করা হয় সেকেন্ড কোয়ার্টাইল, সেটা আসলে মিডিয়ান শো করে। তো সেই জন্য ফর্মুলাটা তাহলে নতুন করে লেখা যেতে পারে Q3 প্লাস Q1 মাইনাস 2 মিডিয়ান ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। তাহলে আমার যদি মিডিয়ান আর কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল এন্ড থার্ড কোয়ার্টাইল যদি জানা থাকে, তাহলে আমার উপরে যোগ করছি, মাইনাস 2 মিডিয়ান বাদ দিচ্ছি, ডিভাইডেড বাই দুইটা কোয়ার্টাইলের মাইনাস Q3 মাইনাস Q1। এটা করলেও যেটা পাওয়া যাবে সেটাও কিন্তু আমার কোফিশিয়েন্ট অফ স্কিউনেস শো করবে। এখন মজার বিষয়, দুইজন দুইভাবে দুইটা ফর্মুলা দিল, কাছাকাছি। আসলে স্কিউনেসটা কি দেখাচ্ছে? স্কিউনেস দেখাচ্ছে যে ডাইরেকশন আমার পজিটিভ না নেগেটিভ। ভ্যালু আমার যাই আসুক, সেটা পজিটিভ দেখালে আমি বুঝবো যে এটা পজিটিভলি স্কিউড, আর একটা নেগেটিভ যদি দেখায় তাহলে বুঝবো নেগেটিভলি স্কিউড। ঠিক আছে? দুইটার ভ্যালু ফর্মুলা যদি আমরা ব্যবহার করে ইয়ে করি, হয়তো কিছু ডিফারেন্স পাওয়া যেতে পারে, কিন্তু ডাইরেকশনটা কিন্তু ঠিকই দেখাবে। ঠিক আছে, বোঝা গেছে কথা? জি স্যার। গুড। এখন যদি আমার কোনটা কঠিন লাগে স্যার, হ্যাঁ, এটা एग्जांपल হইলে ভালোই তো। আচ্ছা দেখছি যে एग्जांपल আছে এই যে এখানে। পরে আমি যাই एग्जांपलে যাচ্ছি, আগে দেখি যে তাহলে কোফিশিয়েন্ট অফ স্কিউনেস তাহলে একটা পিওর নাম্বার, এবং যার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে লাই করে। ঠিক আছে, তাহলে স্কিউনেস যদি 0 হয় তাহলে সেটা বুঝবো কোনো স্কিউ নাই, তাহলে সেটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা নরমাল ডিস্ট্রিবিউশন। আর স্কিউনেস এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় এবং +1 এর নিচেই হবে, বললাম যে এটার ভ্যালু -1 থেকে +1 হয়, তাহলে পজিটিভ হলে সেটা পজিটিভলি স্কিউড, মানে চেহারাটা কি হবে? ডান দিকে লম্বা টেইল, তাই না? জি স্যার। আর যদি নেগেটিভলি স্কিউড হয় তাহলে ভ্যালুটা, বাম দিকে করব। হ্যাঁ, ভ্যালু হবে লেস দ্যান 0, কিন্তু -1 এর থেকে ছোটই হবে। আর এটা নেগেটিভলি স্কিউ, এবং বাম দিকে তাহলে লম্বা টেইল হবে আমরা যদি আঁকি। আচ্ছা, তাহলে এখন একটা অঙ্ক যদি দেখি, যে অঙ্কতে আমার বলছে কি, ফলোইং আর দ্য সাম মেজার্স অফ ইলেকট্রিসিটি অবটেইনড ফ্রম এ ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ফ্লো ইন অ্যাম্পিয়ার বেসড অন 125 ফিউজ। 125টা ফিউজ, আমরা যে বাসায় যে ইলেকট্রিসিটি, তার একটা ফিউজ থাকে যেটার ভিতর দিয়ে কারেন্ট পাস করে, এবং এক্সেস কারেন্ট আসলে ওই ফিউজটা কেটে যায়, জানি তো সবাই আমরা, তাই না? ওইটা থেকে মাপ 125টা ফিউজ থেকে মাপা হয়েছে যে ইলেকট্রিসিটি কত কি পরিমাণ যাচ্ছে, সেইটা থেকে যে ক্যালকুলেট করেছে যে এর মিন হচ্ছে, মিডিয়ান, তারপরে ভ্যারিয়েন্স, ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, এরকম দেওয়া আছে, তথ্যগুলা দেওয়া আছে, ক্যালকুলেট করা আছে। তোমাকে বলছে যে এই তথ্যগুলা কিরকম, স্কিউনেসটা কিরকম। তো এখান থেকে কম্পিউট পিয়ারসনস কোফিশিয়েন্ট অফ স্কিউনেস আর বৌলিস কোফিশিয়েন্ট অফ স্কিউনেস। তো পিয়ারসনের আমার ফর্মুলা অনুযায়ী আমার এখানে মিন আর মিডিয়ান দেওয়া আছে, তাহলে পিয়ারসনের ফর্মুলায় একটা মোড দিয়ে আছে, একটা মিন দিয়ে আছে, মিডিয়ান দিয়ে আছে। মিডিয়ানেরটা ইউজ করি, মোড যেহেতু নাই আমার এখানে। ঠিক আছে রাবু? আর স্যার কি শৈশব। শৈশব জি স্যার। খেয়াল করছো? জি স্যার। তাহলে ফর্মুলায় আমরা বসাই যে 3 মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? ভ্যারিয়েন্সের রুট। জি স্যার। আমার মিন আর মিডিয়ানের ভ্যালু দেওয়া আছে, মিন আছে কত 30.89 আর মিডিয়ান আছে 30.58, আর এটার ইনটু 3 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ভ্যারিয়েন্সের রুট। ভ্যারিয়েন্স কত আছে? s স্কয়ার আছে 4.2,
93 93 হ্যাঁ, তার রুট করে এই যে এটা আসলো 0.42। ঠিক সেম ভাবে বৌলির ফর্মুলা কি ছিল? Q3 প্লাস Q1, নিচে ছিল Q3 মাইনাস Q1। ফর্মুলাটা মানে সামঞ্জস্যটা খেয়াল রাখবা, যে উপরের যোগ আর নিচে মাইনাস, আর উপরের যোগের সাথে দুইটা মিডিয়ান, মানে Q2 বলতে মিডিয়ানও বোঝায়, সেকেন্ড কোয়ার্টাইলটা মিডিয়ানও, হুম। তাই না? তো ওখানে বলেছিলাম কিন্তু। স্যার বলে দিলেন, নাইলে তো সারা দিনেও Q2 খুঁজে পাইতাম না। হ্যাঁ, Q2 এই যে এখানে মিডিয়ানের পাশে Q2 আছে, প্লাস ওইখানেও কিন্তু আগেও বলেছিলাম যে Q2 মানে সব ক্ষেত্রে কি লেখা থাকবে এরকম মিডিয়ানের মধ্যে না, ব্র্যাকেট নাও লেখা থাকতে থাকবে? পারে, এখন তো ক্লাসের জন্য আমি বললাম। এই যে এখানে ফর্মুলাতে এই যে 2Q2 মানে Q2 হুম, মানে মিডিয়ান, এখানে কিন্তু বলে দিয়েছিলাম কখনো। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ফর্মুলাগুলো খেয়াল করবা, প্লাস জি আবার স্যার। আবার এইগুলো আমার লেকচার শুনবা, শুনে আবার জি স্যার। লিখবা সুন্দর করে ফ্রেশ। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে করলে আমার ফর্মুলা শেষে আসলে 0.17। খেয়াল করো যে দুইটার ভ্যালু কিন্তু ডিফারেন্ট, কিন্তু আমার দুইটারই সাইন একই। তার মানে দুইটা থেকেই আমরা পাচ্ছি যে এইখানে এই তথ্যর যে কারেন্ট ফ্লোর যে তথ্যটা সেটা পজিটিভলি স্কিউড, মানে জি স্যার। মিন মিডিয়ান থেকে আমার ওই ডান দিকের লম্বা টেইল, এবং মোডটা হচ্ছে মোডের থেকে মিন বড় হবে, মিডিয়ানটা মোড আর মিডিয়ানের মাঝে কোথাও, দেখো মাঝে থাকবে। মিডিয়ানের থেকে মিনের থেকে মিডিয়ান কিন্তু ছোট আছে, সেহেতু কম হবে। এই জি হচ্ছে স্যার। তাহলে আমার একটা সর্বশেষ যেটা আলোচনার বিষয় আমাদের কার্টোসিস। মানে কি স্যার? এই যে কার্টোসিস বাংলা মানে তো করা মুশকিল, তারপরেও এইগুলা বাংলাতে যেটা বলা হয় যে সুচলতা বোধহয় বলে। সূচ কি দেখায় যে এর টপ, এর চূড়াটা কিরকম সেটা শো করে কার্টোসিস। তাহলে কি আমার ওইখানে স্কিউনেস শো করলো কি? আমার টেইলটা, ডান বামের লম্বা টেইলটা কোন দিকে আছে সেটা, আর কার্টোসিস শো করবে আমার মাঝের যে চূড়াটা কি অবস্থায়, উপরে কত বেশি না মাঝের দিকে। তো আমার সব সময় এটা রেফারেন্সটা কোন জায়গায়, কার রেসপেক্টে? এর রেফারেন্সটা হচ্ছে সব সময় নরমাল ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে। নরমাল থেকে আমরা এখানে দেখি কার্টোসিস মেজার দ্য ডিগ্রি অফ পিকেডনেস, মানে এর চূড়াটা কত ডিগ্রি, এর চূড়াটা কত উঁচুতে না কত নিচুতে, এইটা শো করে উইথ রেসপেক্ট টু নরমাল ডিস্ট্রিবিউশন, সেটা শো করে হচ্ছে আমার কার্টোসিস। মানে এবং আমরা এখানে স্কিউনেসে ডানে বামে খেয়াল করছি, আর এই ক্ষেত্রে হচ্ছে কতটা উঁচু নিচু এটা খেয়াল উঁচু করব। নিচু, হ্যাঁ, চূড়াটা কত, মানে মোডের পরিমাণটা কত। নরমালের মোডটা দেখো মাঝে মাঝের যে ফিগারটা সেটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। ঠিক সেম ভাবে কার্টোসিসও আমার তাহলে পজিটিভ আর নেগেটিভ হতে পারে। পজিটিভ মানে কি, নরমালের থেকে বেশি উপরের দিকে, চূড়াটা অনেক বেশি খাড়া, সেটা পজিটিভ কার্টোসিস। আর নরমালের থেকে নিচের দিকে ফ্ল্যাট, টপটা ফ্ল্যাট, একটু অত চূড়া না, খাড়া না, সেটা হচ্ছে নেগেটিভ কার্টোসিস। মানে নরমালের চেয়ে যেটা কম হবে সেটাই কম নেগেটিভ। হবে, কম হবে, মানে চূড়াটা একটু ফ্ল্যাট। ঠিক আছে, এই এবং a curve having relatively higher peak than the normal curve is known as ল্যাপ্টোকার্টিক। আমার যে পজিটিভ কার্টোসিস যেটা, সেটাকে স্পেশালি নাম করা হয় কি ল্যাপ্টোকার্টিক। ফার্স্ট সেন্টেন্সে খেয়াল করে। আর পরেরটা যেটা আমার ফ্ল্যাট টপ নিচের দিকেরটা, সেটাকে বলা হয় প্ল্যাটিকার্টিক। নেগেটিভ কার্টোসিস যদি বলি আমি, কিন্তু তার সেটার মানে নাম যেটা পজিটিভ সেটা হচ্ছে ল্যাপ্টো, আর যেটা নেগেটিভ সেটা হচ্ছে প্ল্যাটিক। প্ল্যাটি, হ্যাঁ, ল্যাপ্টোকার্টিক আর প্ল্যাটিকার্টিক। আর নরমাল কার্ভটাকে বলা হয় মেসোকার্টিক। যেটা নরমাল সেটা মেসোকার্টিক, হুইচ ইজ নাইদার টু পিক নর টু ফ্ল্যাট। অনেক বেশি চূড়াটা একদম খাড়া হয়ে উপরেও যায় না, আবার নিচের দিকে ফ্ল্যাটও হয়ে যায় না, একটা স্বাভাবিক মাঝের দিকে থাকে, এটা হচ্ছে আমার মেসোকার্টিক। ঠিক আছে, এবং এই কার্টোসিস মেজার করা হয়ে থাকে ওই যে মোমেন্ট আমরা করেছিলাম, মনে আছে, মোমেন্ট দিয়ে। The most important measure of kurtosis is defined as the ratio of fourth moment divided by
the square of the second moment. Fourth moment divided by second মোমেন্টের স্কয়ার। এবং কার্টোসিসকে মানে নোটেশন হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে বিটা 2 দিয়ে। তাহলে বিটা 2 এর ফর্মুলা হচ্ছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। তাহলে ফোর্থ মোমেন্ট ডিভাইডেড বাই সেকেন্ড মোমেন্টের স্কয়ার। ঠিক আছে? জি স্যার। এইটাই। এবং নরমালি মেসোকার্টিক নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই বিটার 2 এর ভ্যালু 3 হয়। মানে 3 যদি হয় তাহলে বুঝবো এটা চূড়াও না নরমাল ডিস্ট্রিবিউশন, এটা স্বাভাবিক। আর 3 থেকে যদি বেশি হয় তাহলে বুঝবো এটা ল্যাপ্টোকার্টিক, হঠাৎ করে চূড়া অনেক বেশি তথ্য একটার ক্ষেত্রে আছে, মোটটা অনেক বেশি বড়। বোঝা গেছে কথা? সেটা গ্রেটার দেন 3 যদি হয়, আর লেস দেন 3 হলে প্ল্যাটিকার্টিক। মোড অত বেশি চূড়ায় নাই, মোড অল্প নরমালের থেকেও কম, তাহলে এটাকে বলা হবে ডিস্ট্রিবিউশন ইজ প্ল্যাটিকার্টিক। ঠিক আছে? জি স্যার। তাহলে একটা ফর্মুলা, একটা অঙ্ক যদি করি, শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ এজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, আমার বের করতে বলছে যে একটা এজ ডিস্ট্রিবিউশন, অনেক মানুষের হয়তো এজ নেওয়া হয়েছিল, তো এজের ডিস্ট্রিবিউশনটা কিরকম, এর চেহারাটা কিরকম হবে। তাহলে তার তথ্য দেওয়া আছে, মিন হচ্ছে 39.3, মিডিয়ান 38.33, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 6.6, μ4 মানে ফোর্থ মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট আসলে এইগুলা মানে মিন থেকে করা। হ্যাঁ, μ4 আছে এটা, আর μ2 আছে 43.21। ঠিক আছে? স্যার এখানকার প্রশ্নগুলো আমরা কেমন পাবো? আমাদের কি এগুলো এরকমই। বের করতে হবে নাকি না, স্যার এটা বের থেকে আমরা ডায়াগ্রাম না আঁকাতে হবে? না বের না করারই কথা। তারপরেও যদি বের করতে হয়, এগুলোর ফর্মুলা তো সব জানাই আছে। এই বের করতে হবে না, কারণ এইগুলা তো আগের চ্যাপ্টারের বিষয়, আগের চ্যাপ্টারে বের করতে হবে। আগের চ্যাপ্টারে মিন, কিছু কোশ্চেন মিন বের করা থাকবে, কিছু কোশ্চেন মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরের এগুলাতে ওইগুলো বের সেটা করাই বলছি না, থাকবে। ওগুলো তো দেওয়া থাকলো, বাট আমরা যে কার্টোসিস বের করলাম, স্কিউনেস বের করলাম, করে কি আমাদের ডায়াগ্রাম আঁকাতে হবে সেইটা বলছে। হ্যাঁ, ডায়াগ্রাম একটু প্রশ্নটা দেখাতে কোথায় হবে। আছে? হ্যাঁ, ডায়াগ্রাম একটু দেখালে ভালো হবে। এইটা যেমন 2.40 পাইছি, তার মানে 3 থেকে কম, মানে এইটার উপর ডিপেন্ড করে আমাদের প্ল্যাটিকার্টিক। ডায়াগ্রাম আঁকাতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি এটা। এইটা হচ্ছে টোটাল শেপ ক্যারেক্টারিস্টিক্স, মানে দুইটাই। এটা তোমার পিকেডনেসও দেখাবে, এটা তোমার কার্টোসিসও দেখাবা, আবার স্কিউনেসও দেখাবা। সেই জন্যই বলছে শেপ ক্যারেক্টারিস্টিক্স। এটার শেপটা কিরকম, এটা চূড়া কিরকম, ডান দিকে টেইল না লেফটের দিকে টেইল। তো ক্যালকুলেট তো এগুলো তো ফর্মুলা অনুযায়ী বসায় ফেললাম, এটা বোঝা গেছে? জি স্যার। তাহলে এইখান থেকে আমার কি পেলাম, যে এইটা কার্টোসিসটা পাচ্ছি প্ল্যাটিকার্টিক, এবং যার ভ্যালু 2.4 হওয়ার জন্য, 3 থেকে কম হওয়ার জন্য এটা বলছি প্ল্যাটিকার্টিক। আর মেজার্স অফ স্কিউনেস অনুযায়ী আমি পাচ্ছি 0.21, তার মানে সেটা পজিটিভলি স্কিউ। তাহলে therefore Pearson coefficient of skewness showed that the distribution is slightly skewed to the right, ডানের দিকে। শেপটা তাহলে এই যে এই রকম হবে। Therefore the curve for this age distribution would be like below. কারণ এটা আমার কি ছিল, প্ল্যাটিকার্টিক হওয়ার জন্য একটু নিচের দিকেই ফ্ল্যাট টপই হলো, আর আমার পজিটিভলি স্কিউ হওয়ার জন্য ডান দিকে লম্বা টেইল ধরে। তার মানে আমরা একটা ইয়া থেকেই মানে দুটারই চিত্র পাচ্ছি। হ্যাঁ, দুটা, ওইটাই তো বলা হয়েছে যে তোমার শেপ ক্যারেক্টারিস্টিক্স। স্কিউনেসও পাচ্ছি, কার্টোসিসও পাচ্ছি। এই দুইটাই লাগবে তো তোমার একটা ডিস্ট্রিবিউশনের শেপ বুঝতে হলে, তোমার এই জিনিসগুলো সবই লাগবে। এবং সবগুলো কি তোমার মোমেন্ট, স্কিউনেস, কার্টোসিস সবগুলাই কিন্তু লাগলো, তাই না? এবং সেটা থেকে আমরা বুঝতে পারছি যে তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে, যে এটা আমার এই যে এজের যে তথ্যগুলো আছে, তার হয়তো লাস্টের দিকে
অনেক বেশি মানে হাইয়েস্ট এজ সর্বোচ্চ অল্প কয়েকজন হয়তো হাইয়েস্ট এজে আছে। আমরা যদি এজের রেসপেক্টে বলি যে হয়তো 30-40 এইভাবে করে বাড়তে বাড়তে মাঝের হয়তো 60-এর দিকে, 60 এজটা অনেক বেশি বা 60 বা কি আমার মিডিয়ান কত আছে? এই যে 39 আছে মিন আর মিডিয়ান আছে 38। তাহলে আমার মিডিয়ানটা এই যে 39 এখানে, 38 সামওয়্যার এখানে হবে, হ্যাঁ? আর মোডটা হয়তো আরো কম, 35 হয়তো মোড, যেটা আর তারপরে বাড়তে বাড়তে হয়তো 78, 80, 1-2 জন হয়তো এখানে আছে লাস্টের দিকে। এই হচ্ছে তাহলে আমার তাহলে একটা ডিস্ট্রিবিউশনের শেপ। শুধু আমার এই মিন মিডিয়ান থেকেই কিন্তু সব ডিস্ট্রিবিউশনটা আমার প্রপার হয়েছিল না, আসছিল না, কিন্তু আমার স্কিউনেস কার্টোসিস থেকে আমার টোটাল তথ্যটা কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। গুড। তাহলে এই রিলেটেড কোনো কোশ্চেন কি আছে? এ পর্যন্ত তো সব বোঝা গেল। জি স্যার। কার কোনো কোশ্চেন তাহলে এই রিলেটেড নাই? আছে? না স্যার, এখন প্র্যাকটিস করলে পারবো আর কি, দেখতে হবে বারবার। আচ্ছা, এখন বুঝছি, পড়লে না দেখলে ভুলে যাবো। আচ্ছা, গুড। তাহলে থ্যাংক ইউ।